আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার? কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিদিশাস ব্লেন্ড চ্যানেলে আপনাকে ওয়েলকাম করছি। আমি আশা করব শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আজ শখের কিছু জিনিস বের করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। দেখতেই পাচ্ছেন এখানে কিছু লোহার হাঁড়ি, পাতিল, কড়াই, ফ্রাই প্যান এগুলো আছে। তো এগুলো প্রত্যেকটাই আমার খুব শখ থেকে কেনা ছিল। শখের জিনিস আমি নিয়মিত ব্যবহার করতেই পছন্দ করি, কারণ দিন বদলের সাথে সাথে প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু পরিবর্তন আসে, ইনোভেশন আসে, ডিজাইনগুলো পরিবর্তন হয়। তো আমার কাছে মনে হয় শখের জিনিস ব্যবহার না করলে শখের পূর্ণতা পায় না। আর আজ হয়তো সুযোগ পাচ্ছি সেটা ব্যবহার করার, কাল নাও পেতে পারি। এই চিন্তা থেকে আমার শখ থেকে কেনা যতগুলো জিনিস আছে আমি কিন্তু ব্যবহার করার চেষ্টা করি, তুলে রেখে দেই না। তবে এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সবগুলো তো আর রান্নাঘরে একসাথে লাগে না, যার কারণে আমার রান্নাঘরের একটা কোণায় তুলে রাখা ছিল। আজ যেহেতু ভিডিও করব তো ভাবলাম বের করে প্রথমে একটু ধুয়ে নিই। ইতোমধ্যে আমি অনেকবারই শেয়ার করেছি আপনাদের সাথে যে আমার আরেকটা চ্যানেল ছিল, সেই চ্যানেলের মোটামুটি খুব ভালো ভিউজ হওয়া একটা ভিডিও ছিল কাস্ট আয়রন সম্পর্কিত। হুটহাট করে ভিডিওটা করেছিলাম বলে অনেক ইনফরমেশন মিস হয়ে গিয়েছে। পরে আমাকে অনেক আপুরা অনেক ধরনের প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলোই কিন্তু আজকে আমার এই কন্টেন্ট তৈরি করতে সাহায্য করছে। তো আমি সেই সকল আপুদের কাছে কৃতজ্ঞ এবং ওই আপুদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা প্রশ্নগুলো না করলে হয়তো আমার আজ এই কন্টেন্ট বানানোই হতো না। আমি জানি ওই চ্যানেলের সব আপুরা আজ আমার সাথে নেই, তবে এই ভিডিওটা একটা সময় হয়তো তাদের হাতে হাতেও পৌঁছে যাবে। তখন তারা দেখবেন এবং আমার সার্থকতাটা তখনই আসবে যখন আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো আপনারা জানতে পারবেন। তো এখানে আমি একটা কড়াই নিয়েছি, এই কড়াইটাকে সিজনিং করে নেব। আর এই সিজনিং কি জিনিস এটা নিয়েই আসলে প্রশ্নটা পেয়েছিলাম। বেশ কয়েকটা প্রশ্ন পেয়েছি, তার প্রথম যেটা বেশি পেয়েছি যে সিজনিং কি জিনিস। সিজনিং হচ্ছে রান্নার আগে যে কোনো পাত্রকে একটা ননস্টিকি রূপ দেওয়ার জন্য যে প্রসেসটা পূর্বে ফলো করতে হয় রান্নার পূর্বে, সেই প্রসেসটাকেই মূলত সিজনিং বলে। সব ধরনের পাত্রে কি সিজনিং প্রয়োজন আছে? এখন ধরুন আপনি বাজার থেকে একটা পাতিল কিনে নিয়ে আসলেন, সেই পাতিলে আপনি ভাত রান্না করবেন বা পায়েস রান্না করবেন। তো সেগুলো কিন্তু শুধু চালটা ধুয়ে দিয়ে বসিয়ে দিলেই হয়ে গেল। আপনার সেই পাত্রগুলোতে কিন্তু সিজনিংয়ের প্রয়োজন নেই। তো আপনাকে বুঝতে হবে যে সিজনিং কোন পাত্রগুলোকে করতে হবে। আমরা সাধারণত যেই পাত্রে তেলের কাজ করি, সবজি বা মাছ ভাজা বা ডিম পোচ, ডিম ভাজা এই ধরনের কাজগুলো করব, সেই পাত্রগুলোকেই আমরা সিজনিং করব। আর মাটির পাত্র, স্টিলের পাত্র, লোহার পাত্র, তামার পাত্র এই সকল ধরনের পাত্রে সিজনিং কিন্তু প্রায় একই প্রসেসে হয়ে থাকে। প্রথমে পাত্রটাকে ধুয়ে আমি চুলায় বসিয়েছিলাম। পানিটা যখন শুকিয়ে গেছে আমি জাস্ট সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপর যখন একটা স্মোকি পয়েন্টে আসবে, মানে এই যে পাত্র থেকে ধোঁয়া উঠবে, তখনই আমি আরেকটু তেল দিয়ে নেব। একটা অয়েল ব্রাশ বা সুতি কাপড় বা টিস্যুর সাহায্যে পাত্রটাকে যতদূর সম্ভব আমি তেল পাত্রের গায়ে লাগিয়ে দেব। দেন কয়েক সেকেন্ড আমি জাল করব। জাল করার সাথে সাথে ট্যাপের পানিতে আমি পাত্রটাকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার সময় কোনো প্রকার তারের মাজনি বা কোনো ধরনের স্ক্রাবার ব্যবহার করার প্রয়োজন নেই, শুধু পানি দিয়ে ধুয়ে নিলেই হয়ে গেল। তারপর আবার পাত্রটাকে চুলায় বসাবো, তারপর পানিটাকে শুকিয়ে নেব, আবার একটু তেল দেব। তারপর যখন এরকম স্মোকি পয়েন্টে আসবে দেন আবার একবার ধুয়ে নিব। এভাবে করে ৩-৪ বার এই প্রসেসটা ফলো করলেই কিন্তু সেই পাত্রটা সিজনিং হয়ে যাবে। আর খুব ভালো হয় যদি রান্নার আগে আপনি কয়েকদিন তেলের কাজ করেন, যেমন ডুবো তেলে ভাজা যে কোনো ধরনের কাজ করেন, তাহলে আপনার পাত্রটা খুব দ্রুতই সিজনিং হয়ে যাবে। বাজারে যে সকল ননস্টিকের ফ্রাই প্যান, তারপর বিভিন্ন ধরনের যে পাত্র পাওয়া যায় সেগুলো তো আসলে স্বাস্থ্যের জন্য ভালো না, সেগুলোর স্বাস্থ্যগত মান কিন্তু ভালো না। তবে লোহার কড়াই, সিলভারের কড়াই, দস্তার কড়াই এই ধরনের কড়াইগুলো কিন্তু, তামার কড়াই, স্টিল এগুলো কিন্তু খুবই ভালো। সবথেকে ভালো মাটির পাত্র।
তো মাটির পাত্রটা তো আসলে ব্যবহার করতে একটু অসুবিধা, এগুলো দ্রুত ফেটে যায়, ভেঙে যায়। তো মাটির পাত্রের পরিবর্তে এই লোহার কড়াইগুলো কিন্তু হতে পারে বেস্ট অপশন। এই যে ছোট্ট একটা প্যান দেখছেন, এটা কিন্তু আমার এখনও সিজনিং করা হয়নি। এটা আমি কিনেছিলাম খোলা জালি পিঠা বা চিতই পিঠা এগুলো বানানোর জন্য। এটা ইনশাল্লাহ খুব রিসেন্টলি আমি সিজনিং করে ফেলবো। আর এই যে প্যানটা দেখছেন, এটাতে ডিম ভাজতে যে কি আরাম, আর ডিমের শেপটা এত সুন্দর হয়। এগুলো আমি বিভিন্ন সময় এবং বহু বছর ধরে কালেক্ট করছি। আমার আর কি ভালো লাগে বিভিন্ন ডিজাইনের জিনিসপত্র দেখতে, বা আমার নিজের ব্যবহারের জন্য নিতে ভালো লাগে। তো সেই চিন্তা থেকে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আমি এগুলো কালেক্ট করেছি। এখানে আছে চিতই পিঠা বানানোর জন্য একটা সাজ। এখানে 7টা চিতই পিঠা একসাথে বানানো যায়, এবং চিতই পিঠার সাইজটাও খুব সুন্দর হয়, শেপটাও খুব সুন্দর হয়। এটাও কিন্তু চিতই পিঠা বানানোর জন্যই কেনা, তবে আমি বর্তমানে এটা ব্যবহার করি সকালের দিকে 4টা ডিম একসাথে পোচ করার জন্য। এটা গরম হয়ে গেলে 4টা ডিম একসাথেই সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। তাছাড়াও অনেক সময় আরও বিভিন্ন ধরনের খাবার, যেমন চিতই পিঠা তো করা যায়, সেই সাথে উপমা, তারপর আরও অনেক ধরনের খাবারই করা যায়। এটা কিন্তু একদম মান্ধাত্তার আমলের কড়াই, মানে আমার সংসার জীবনের শুরুর দিকের কড়াই, এবং এই ডিজাইনটা কিন্তু অনেক আগের কড়াই। এটা ব্যবহার করতে করতে একদম নন স্টিকি হয়ে গিয়েছে, আর এটা ইউজ করতে যে কি আরাম। তারপর এখানে একটা ফ্রাই প্যান আছে, এটাতে মাছ ভাজা, রুটি সেকা, পরোটা সেকা এগুলো খুব সুন্দরভাবে করা যায়। পাশাপাশি অনেক আগের একটা ডিজাইন তাওয়াও আছে। তো এগুলো হচ্ছে আমার কালেকশন। আমার আরও 3-4টা আছে, যেগুলো আমার হাতের নাগালে না থাকার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তারপর এটাও কিন্তু একটা কড়াই, তবে হালকা মাখা যেই রান্নাগুলো, মানে হালকা ঝোলের যেই রান্নাগুলো, সেগুলোও কিন্তু করে নেওয়া যায়। কাস্ট আয়রন বা লোহার তৈরি বাসনপত্র কী জিনিস আমি এখন সেটাই বলছি। ঢালাই লোহা দ্বারা ঢালাই লোহাকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় গলিয়ে এই ধরনের বাসনপত্র বানানো হয়, যাতে কিনা কার্বন এবং সিলিকনের উপস্থিতি থাকে, এবং এটা অবশ্যই খুব স্বাস্থ্যসম্মত। আমি তো এতক্ষণ এই লোহার কড়াই বা এই বাসনগুলোর সুবিধা বললাম, এটার কি অসুবিধা নেই? অবশ্যই আছে। অনেক আপুদের কমপ্লেইন থাকে যে রান্না করার পর খাবার যদি এই পাত্রগুলোতে রেখে দেওয়া যায় তাহলে খাবার কালো হয়ে যায়। হ্যাঁ, এটা আংশিক সত্য কথা। তবে আমার এখানে অনেক বছরের পুরনো কড়াইও কিন্তু আছে, যেটা বললাম আমার সংসার জীবনের শুরুর দিকের একটা কড়াই আছে। আমি দেখেছি ওই কড়াইয়ে এখন রান্না করলে খাবার আর কালো হয়ে যায় না। তো আমার একটা ধারণা হয়েছে যে অনেক দিন বা যেই পাত্রটা যত বেশি সিজনিং হবে, সেই পাত্রের খাবার আসলে কালো হয়ে যাওয়ার যে আশঙ্কা, সেটা ততটাই কমে যায়। আর পাত্রটা যখন নতুন নতুন থাকে তখন কিন্তু একটু কালো হয়। বেস্ট অপশন হচ্ছে যে আপনি এগুলোতে রান্না করার পর সাথে সাথে একটা সার্ভিং ডিশে ঢেলে রাখার। আর একটা অসুবিধা আছে এটার, এগুলোর কিন্তু যেহেতু লোহার তৈরি, তো এগুলোর কিন্তু এক একটার ওজন অনেক বেশি। মানে এখানে এক একটা পাত্রের ওজন 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, মানে পাত্রের সাইজ ভেদে আপনার ওয়েটটা হয়ে থাকে। তো ওয়েট যেই জিনিসগুলো, সেগুলো কিন্তু ব্যবহার করতে গেলে একটু অসুবিধা হয়, যেগুলো একটু বেশি ওয়েটই হয়। তো সেগুলো তো খুব হ্যান্ডি হয় না, মানে ইউজফুল না। আপনার হয়তো এগুলো নাড়াচাড়া করতে একটু অসুবিধা হবে। তবে ওই যে স্বাস্থ্যের কথা চিন্তা করলে তখন আর এই জিনিসটাকে আসলে তেমন কোনো প্রবলেমই মনে হয় না। এবার আসি এটাকে কিভাবে আমরা রেখে দেব। পানি দিয়ে ধোয়ার পরে আপনি নর্মাল ভিমবার দিয়ে বা লিকুইড ভিম দিয়ে তো ধুয়ে নেবেন রান্নার শেষে। ধুয়ে নেওয়ার পরে খুব ভালো হয় যদি আপনি চুলাটাকে জ্বালিয়ে আগুনে এটাকে শুকিয়ে রাখেন, কারণ এটাতে যদি এক ফোঁটা পানি থাকে তাহলে সেই জায়গা থেকেই কিন্তু মরিচাটা ওঠে, আর দেখতে খারাপ লাগে। মরিচা উঠলে খুব একটা সমস্যা নেই, কারণ পরবর্তী রান্নার আগে তো আপনি আবার ধুয়েই নেবেন জিনিসটা, কিন্তু ওই যে দেখতে খারাপ লাগে। তো খুব ভালো হয়
এটাকে ধোয়ার পরে আপনি একটু আগুনে শুকিয়ে নিলেন অথবা ভালোভাবে একটা টাওয়াল বা টিস্যু দিয়ে মুছে তারপর রেখে দিলেন। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কাস্ট আয়রন রিলেটেড আমাকে করতে পারেন। আমি আনসার করার চেষ্টা করব। আর ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হব। উপরের এই পাত্রটা সম্পর্কে তো বললামই না, এটা কিন্তু একটা সিজনিং পাত্র। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।